আজকের গল্প ভয়ঙ্কর শীতের রাত। শীতটা ছিল অদ্ভুত। এমন শীত আমি জীবনে খুব কমই দেখেছি। হাওয়া বইছিল না, তবু গা কাঁপছিল। চারদিক এতটাই নিস্তব্ধ, যেন রাত নিজেই নিঃশ্বাস চেপে আছে। আমাদের গ্রামটার নাম ধনেশপুর। চারপাশে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর গ্রামের একদম শেষ মাথায় পুরনো বটগাছটা। ওই বটগাছটা নিয়ে গ্রামের লোকজন কখনো বেশি কথা বলে না, কারণ কথা বললেই নাকি রাতটা ভালো যায় না। সেদিন ছিল পৌষ মাসের শেষ রাত, প্রায় 12টা। আমরা 5জন বসেছিলাম চায়ের দোকানে। আমি, শ্যামল, বেলাল, হারু কাকা আর সবচেয়ে বয়স্ক মানুষটা, মাধবদা। চায়ের দোকানটা তখনও খোলা ছিল, কিন্তু বাতিটা এমন মিটমিট করছিল, মনে হচ্ছিল এখনই নিভে যাবে। দোকানের পাশেই কাঠের বেঞ্চে বসে আমরা আগুন পোহাচ্ছিলাম। আগুনের আলোতে কারো মুখ পুরো দেখা যাচ্ছিল না, শুধু চোখ দুটো মাঝে মাঝে চকচক করছিল। হঠাৎ মাধবদা খুব ধীরে বললেন, "এই জানা আছে তো, এই শীতের রাতেই ওরা বেরোয়?" আমরা কেউ কিছু বললাম না, কারণ ওরা বলতে উনি কাকে বোঝান, সেটা আমরা সবাই জানতাম। শ্যামল গলা খাকারি দিয়ে বলল, "ধুর দাদা, আবার ওই সব শুরু করবেন না। শীতের রাতে ভয় দেখিয়ে কি লাভ?" মাধবদা আগুনের দিকে তাকিয়ে হাসলেন। ওই হাসিটা আমার আজও মনে আছে। হাসি ছিল, কিন্তু চোখে কোনো হাসি ছিল না। উনি বলতে শুরু করলেন, "বছর 10 আগের কথা, এই শীতের রাতেই, ঠিক এমনই এক রাতে, গ্রামের শেষ প্রান্তে থাকা গফুর চাচা বাড়ি ফিরছিল। হাট থেকে ফিরছিল মানুষটা। রাত তখন অনেক। চারদিক ধোঁয়ায় ঢাকা, কুয়াশায় রাস্তা দেখা যায় না। গল্প শুনতে শুনতে আমার বুকটা অজান্তেই ভারী হয়ে যাচ্ছিল। মাধবদা বললেন, "গফুর চাচা যখন বটগাছটার কাছে পৌঁছালো, তখন হঠাৎ পেছনে থেকে কার যেন হাঁটার শব্দ পেল। খট খট, একদম খালি পায়ের শব্দ।" বেলাল চাপা গলায় বলল, "তারপর?" "তারপর?" মাধবদা একটু থামলেন। গফুর চাচা পেছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। শুধু ঠান্ডা হাওয়া একবার শরীর ছুঁয়ে গেল। এই কথাটা বলার সময় আশপাশের বাতাসটা যেন সত্যিই ঠান্ডা হয়ে গেল। মাধবদা আবার বললেন, হাঁটার শব্দটা আবার এলো, এবার আরো কাছে। খট খট। গফুর চাচা তখন ভয়ে দৌড় দিতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেল। ঠিক তখনই বটগাছটার নিচে একটা ছায়া নড়ে উঠল। আমি গিলে ফেললাম। আগুনের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ছায়াটা ধীরে ধীরে মানুষের মতো হয়ে উঠল। মাধবদার গলা আরো নিচু হয়ে গেল, কিন্তু তার পা ছিল না, মাটির ওপর ভাসছিল। শ্যামলের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। গফুর চাচা তখন শুধু শুনতে পেল, "এই শীতে এত দেরি কেন?" এই লাইনটা বলার সময় দোকানের বাতিটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে নিভে গেল। আমরা সবাই একসাথে উঠে দাঁড়ালাম। দোকানদার তাড়াতাড়ি বাতিটা আবার জ্বালাল, কিন্তু আলোটা আগের মতো হলো না। মাধবদা ধীরে বললেন, "পরদিন সকালে গফুর চাচাকে বটগাছের নিচে পাওয়া যায়। চোখ খোলা, মুখে ভয়ের ছাপ, কিন্তু শরীরে কোনো আঘাত নেই।
হারু কাকা ফিসফিস করে বললেন। তারপর মাধবদা আমাদের দিকে তাকালেন। তারপর থেকে এই শীতের রাতে ঠিক 12টা পেরোলেই বটগাছটার আশেপাশে হাঁটার শব্দ শোনা যায়। এই সময় দূর থেকে সত্যিই একটা শব্দ ভেসে এলো, খট খট। আমরা সবাই চুপ করে গেলাম। শব্দটা যেন কাঁচা রাস্তার দিক থেকেই আসছিল। ধীরে ধীরে। দোকানদার বলল, কেউ আসছে নাকি? কিন্তু আমার মন বলছিল, না, ওটা কেউ না। হঠাৎ শ্যামল আমার হাত চেপে ধরল। আমি তাকিয়ে দেখলাম, ওর হাত বরফের মতো ঠান্ডা। আর তখনই বটগাছটার দিক থেকে একটা গলা ভেসে এলো, এই শীতে আগুনে বসে আছিস কেন? সেই গলাটা মানুষের মতো ছিল না, কেমন ফাঁপা, কেমন শূন্য। আমরা আর দাঁড়ালাম না, যে যার মতো দৌড়। কে কোন দিকে গেছে জানি না। আমি বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে কম্বলের নিচে ঢুকে পড়লাম। সারা রাত চোখ বন্ধ করতে পারিনি। পরদিন সকালে শুনলাম, গ্রামের আরেকজন, মন্টু, রাতে আর ফেরেনি। আজও এই শীতের রাতে 12টা পেরোলে ধনেশপুরের শেষ প্রান্তে কেউ যায় না। কারণ আগুন পোহাতে পোহাতে যদি কেউ শুনে ফেলে, এই শীতে এত দেরি কেন, তাহলে আর ফেরার রাস্তা থাকে না।